ভেনেজুয়েলার একজন সাবেক রাষ্ট্রপতির গ্রেফতার। কিভাবে এই একটা ঘটনা পুরো বিশ্বের অর্থনীতি আর রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করতে পারে? চলুন আজ আমরা এই জটিল ঘটনার পেছনের সুতোগুলো খুঁজে বের করি। সবকিছুর শুরু কিন্তু একটা নাটকীয় ঘটনা দিয়ে, এমন একটা ঘটনা যা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মনোযোগ কেড়ে নেয়। আর এই খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগে। মানে তেলের দাম থেকে শুরু করে বিভিন্ন দেশের শেয়ার বাজার পর্যন্ত বলতে গেলে সবকিছুতেই এর একটা গভীর প্রভাব পড়তে শুরু করে। কিন্তু হেডলাইন্সের আড়ালে আসলে কি ঘটছে, এর সাথে আমাদেরই বা কি সম্পর্ক? আচ্ছা, আসুন পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। গল্পের শুরুটা হচ্ছে ২০২৬ সালে ৩ জানুয়ারি। ভেনেজুয়েলায় চালানো হয়েছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর সুপরিকল্পিত একটা অভিযান। মার্কিন স্পেশাল ফোর্স মাদুরো আর তার স্ত্রীকে আটক করে। এই একটা পদক্ষেপই আন্তর্জাতিক মহলে তৈরি করে বিশাল এক অনিশ্চয়তা। বলা যায় বিশ্ব রাজনীতিতে এটা একটা বিরাট মোড়। এখন সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ভেনেজুয়েলার কাছে কিন্তু রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার। অথচ ভারত যে তেল আমদানি করে তার মধ্যে ভেনেজুয়েলার অংশ মাত্র ১.৫%। খুবই সামান্য, তাই না? তাহলে আসল ব্যাপারটা কিন্তু সরাসরি তেল সরবরাহ দ্বন্দ্ব হয়ে যাওয়া নয়। আসল কারণটা হল এই ঘটনার ফলে বিশ্ব তেলের বাজারে যে ভয় আর অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটাই। মজার ব্যাপার হলো, বাজারে কিন্তু তখন তেলের যোগান বেশি থাকায় দাম কম ছিল। কিন্তু এই ঘটনার পর একটা রিস্ক প্রিমিয়াম যোগ হয়ে গেল। মানে শুধুমাত্র ভূ-রাজনৈতিক অস্থিরতার ভয়েই তেলের দাম বেড়ে গেল, যদিও সাপ্লাইতে কিন্তু কোনো সমস্যাই হয়নি। ৪ জানুয়ারিতে ব্রেন্ট ক্রুডের দাম ছিল এটাই। কিন্তু এই স্থিতিশীলতা যে কতটা ঠুনকো তা বলাই বাহুল্য। যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। চলুন এবার ভারতের শেয়ার বাজারের দিকে তাকানো যাক। দেখি এই ঘটনার পরোক্ষ ঢেউটা এখানে কিভাবে এসে লাগছে। প্রভাবটা সরাসরি না হলেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, যদি তেলের দাম সত্যি সত্যি বেড়ে যায়, তাহলে মুদ্রাস্ফীতি আর টাকার দাম কমার একটা চাপ তৈরি হবে। আর তার ফলে নিফটি সূচকে অল্প সময়ের জন্য একটা পতন দেখতে পাওয়া যেতে পারে। আর এর প্রভাবটা কিন্তু সব সেক্টরে সমানভাবে পড়বে না। নির্দিষ্ট কিছু খাত অন্যদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যেমন ধরুন, তেল কোম্পানিগুলোর আমদানির খরচ বেড়ে যাবে। আবার অন্যদিকে গাড়ির চাহিদাও কমে যেতে পারে। ফলে অটো সেক্টরও একটা বড় ধাক্কা খাবে। দেখুন, যখন ভয়ে আর অনিশ্চয়তা কিছু বাজারকে নিচের দিকে ঠেলে দেয়, ঠিক তখনই কিন্তু অন্য কিছু বাজারকে ওপরের দিকে টেনে তোলে। বিনিয়োগকারীরা তখন নিরাপদ কোনো আশ্রয়ের খোঁজ শুরু করে দেন। যখনই বাজারে এরকম টালমাটাল অবস্থা তৈরি হয়, বিনিয়োগকারীরা সোনা বা রূপোর মতো নিরাপদ সম্পদে টাকা রাখতে চান, কারণ এগুলোর দাম সাধারণত অনেক বেশি স্থিতিশীল থাকে। আর এই প্রভাবটা আমরা মূল্যবান ধাতুগুলোর বাজারে স্পষ্ট দেখতে পাচ্ছি। রূপো আর সোনা দুটোরই দাম বাড়ার একটা শক্তিশালী সম্ভাবনা কিন্তু এখনই তৈরি হয়ে গেছে। বিশেষ করে সোনার ক্ষেত্রে এই উত্তেজনার কারণে দামটা বেড়ে আউন্স প্রতি $২৫০০ পৌঁছে যেতে পারে। এটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল। তবে এই তাৎক্ষণিক অস্থিরতার বাইরেও কিন্তু একটা দীর্ঘমেয়াদী সম্ভাবনা আছে, যা এই পুরো ছবিটাকে কিন্তু আমূল বদলে দিতে পারে। ভাবুন তো, যদি ভেনেজুয়েলায় একটা নতুন সরকার আসে আর আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু দেশের তেল উৎপাদন হু হু করে বাড়বে, আর তার ফলে বিশ্ববাজারে তেলের দামও কমতে শুরু করবে। আর ভারতের জন্য এটা হতে পারে একটা দারুণ খবর, কারণ তখন একটা বড় অঙ্কের ঋণ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, আর শেয়ার বাজারেও একটা ইতিবাচক প্রভাব পড়বে। তাহলে এই মুহূর্তে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? যারা ট্রেডার, তাদের জন্য কিন্তু একটাই পরামর্শ, এখনই হুট করে কোনো বড় সিদ্ধান্ত নয়, বরং পুরো পরিস্থিতিটা দেখুন আর নিজের পোর্টফোলিওতে বৈচিত্র্য বজায় রাখুন। এটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই পুরো ঘটনাটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আমরা কতটা গভীরভাবে একে অপরের সাথে যুক্ত। একটা দেশের সংকট যে কতটা সহজে সারা বিশ্বের সংকটে পরিণত হতে পারে, এটা তারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আর আমাদের ভাবতে বাধ্য করে যে একটা দেশের ভাগ্য কতটা গভীরভাবে বাকি সবার সাথে জড়িত।